টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। অনেকদিন ইমিগ্রেশন নিয়ে কথা বলি না, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। সময় এবং আমাদের চাহিদার কারণে আজকে আমরা ইমিগ্রেশন বিষয়টি বেছে নিয়েছি আলোচনার জন্য, এবং এক্ষেত্রে আপনাদেরকে একটু সুখবর দিতে চাই যে অনেক দিন মানে 3-4 মাস পরে ভিসা বুলেটিনে আমরা দেখেছি যে এগিয়েছে ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরির ইন্টারভিউয়ের তারিখ। বেশ কিছু সেটা কোনটা এগিয়েছে সেটা আমরা বলবো। এর বাইরে যে মূল আলোচনাটি করতে চাই সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার আছে আইস মোকাবেলায় তাদের করণীয়টা কী। কারণ এই বিষয়টা আমরা সবাই জানি, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে এই নন ইমিগ্রান্ট বা যে সমস্ত যারা আনডকুমেন্টেড মানুষ রয়ে গেছেন, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত আছেন, তাদের উপরে যথেষ্ট ক্ষিপ্ত, সে কারণে তাদেরকে ডিপোর্ট করছে। এই অবস্থায় তারা কিভাবে এই বিষয়টিকে মোকাবেলা করতে পারবেন আইনগত দিক থেকে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং হাতে যদি সময় থাকে তাহলে যারা অ্যাসাইলাম আবেদন করেননি তারা এই মুহূর্তে অ্যাসাইলাম আবেদন করতে পারবেন কিনা সে বিষয়টি নিয়েও কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন নিয়ে নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট, ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে এই রোজার মাস, তারপরে কাজের ব্যস্ততা এবং রাত্রিবেলা শীতও আছে, আজকে সব উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং কি কথাগুলো নিয়ে আজকে কথা বলবো আমরা সেটা আমি বলেছি যে অনেক দিন পরে ভিসা বুলেটিন পড়ে কিছুটা স্বস্তি বোধ করেছি আমরা, কিছুটা, যদিও F4 ক্যাটাগরি যেটা সবার আকাঙ্ক্ষিত সেটা স্টাক আপ অবস্থায় আছে। তারপরেও আমরা দেখেছি F1, F2B এবং F3 ক্যাটাগরির যে ভিসাগুলো আছে সেগুলোর ইন্টারভিউর তারিখটা এগিয়েছে, বা কী এগিয়েছে, কতটুকু এগিয়েছে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমার শুভেচ্ছা নেবেন, রমজানের সালাম রইল। সঞ্চালক মহোদয় আমাকে প্রতিবার অনুষ্ঠান শুরু করার আগে এক ধরনের কোচিং দেন, প্রশিক্ষণ দেন। শুধুমাত্র যে উনি বড় ভাই হিসেবে দেন তা না, বা ওনার প্রফেশনাল একটা দায়িত্ব আছে, কারণ উনি বিভিন্ন জনকে নিয়ে প্রোগ্রাম করেন এবং তারপরে এটার ফিডব্যাক পান। তো উনি মুখে বলেননি, কিন্তু আমি যতদূর জানি, বুঝতে পারি ওনার কথাবার্তায় যে আমার সম্পর্কে অভিযোগ আছে। ফলে আমাকে একটু সাবধানে, ম্রিয়মাণ হয়ে কথা বলতে বলেন। তারপর আমি বলবো, মানে ওই যেটা আমার স্বভাব, এটা তো ঢেকি স্বর্গে গেল বাংলা, আমি ওনার নির্দেশ মেনেছি। আজকে উনি বলেছেন যে এটা প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, এপ্রিল 2025 ভিসা বুলেটিনের সংবাদ। এটা আমি প্রিন্ট আউট করে নিয়ে আসছি। উনি আমাকে জানতে চাচ্ছে, আমি এটার উত্তর দেব না। এখন এটা একটা রুলও হয়ে গেল, কারণ এই অনুষ্ঠান ওনার নির্দেশনায় চলবে, এটা আমার জানা উচিত। কিন্তু তারপরেও আমি বলবো, এইভাবে না বলে আমি যেটা করতে চাই, আপনারা কাইন্ডলি কাগজ কলম নিয়ে বসেন, এই প্রোগ্রামগুলো কাজে লাগান। কীরকমের একটা জিনিস লেখেন, visabulletin.gov। এই যে এইটাকে এরকম করে রেখে এই টুকটাক করে পয়সা কামানোর কোনো মানে হয় না। এটা আপনি পারেন, ইট ইজ রাইট হিয়ার। আমি যেমন প্রিন্ট করেছি আপনিও তেমনি প্রিন্ট করতে পারবেন। সেটা কোথায় যাবেন? অনলাইন খুললেন, ভিসা বুলেটিন, ভি লাইক ভিক্টর, ISA, B as in boy, ও ভি লাইক ভিক্টর না, bulletin.gov লাইক ভিক্টর। এই জিনিসটা লিখে একটা টিপ দেন, মানে ওই এন্টার করেন।
করলে দেখবেন বেরিয়ে গেছে। এইটার জন্য এই উকিলের শুধু শুধু পয়সা দরকার মানে আছে? হ্যাঁ, আপনি ওটা খুলে দেখবেন। হ্যাঁ, যেমন প্রচুর মানুষ ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছে। আপনি সিটিজেন, ভাই বোনদের অ্যাপ্লাই করে, এটা কি ক্যাটাগরি? F as in Frank -4, হ্যাঁ, মানে F4 ক্যাটাগরি। আচ্ছা, তারপরে এরকম বিভিন্ন কিছু আছে, F1, F2, যেমন উনি F1 কথাটা বলছিলেন। ফলে F1 কি? সিটিজেনের আনম্যারিড ছেলে মেয়ে যারা, হ্যাঁ, বড় হোক ছোট, মানে ছোট না, ওটা আবার ইমিডিয়েট গ্রুপের মধ্যে পড়ে, যাই হোক এরকম। তারপরে আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনার স্পাউস এবং চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, তারা হচ্ছে F2B ক্যাটাগরি, F2A ক্যাটাগরি। F2A হচ্ছে আপনি গ্রিন কার্ড হোল্ডার, আপনার ছেলে মেয়ে কিন্তু যারা 21 এর উপরে উঠে গেছে কিন্তু আনম্যারিড। হ্যাঁ, মনে রাখবেন এই গ্রুপটা খুব মানে একটা ক্রিটিক্যাল গ্রুপ। আপনার এই ক্যাটাগরিতে, F2B ক্যাটাগরিতে অ্যাপ্রুভাল হয়ে গেল যদি কোনো সময় গ্রিন কার্ড হওয়ার আগে তারা বিয়ে করে, হ্যাঁ, তাহলে তাদের পিটিশনটা রিভোকড হয়ে যাবে। As of like it's already, as a matter of law, it's already gone. সুতরাং খুব সাবধানে থাকতে হবে। তারপর হচ্ছে F3 ক্যাটাগরি, বিবাহিত বাচ্চা কাচ্চা সিটিজেনের, আর F4 ক্যাটাগরি হচ্ছে সিবলিংস। এই যে বিভিন্ন গ্রুপের প্রথম তো আপনি অ্যাপ্লাই করবেন USCIS এর কাছে। হ্যাঁ, তো সেখানে I-130 পিটিশনটা করবেন, যিনি পিটিশনার, যিনি সিটিজেন, হ্যাঁ, বা গ্রিন কার্ড হোল্ডার উনি করলেন, এবং ওইটা কিছুদিন সময় লাগে। ওইটা আবার এই visabulletin.gov তে পাবেন না। ওইটা কোথায়? USCIS.gov। একটু কাইন্ডলি কাগজ কলম নিয়ে লিখে পেলেন, USCIS.gov। এইটাতে গিয়ে দেখবেন একটু নিচের দিকে নামলেই পরপর 3টা জিনিস পাওয়া যায়। একটা তো হচ্ছে আপনার রিসিপ্ট নোটিশ অনুযায়ী আপনার স্ট্যাটাসটা কি, ম্যাক্সিমাম ইজাজ পেন্ডিং এটসেট্রা গেল। আরেকটা আছে তারপরে প্রসেসিং টাইম। তো আপনার পিটিশনটা হচ্ছে I-130, তারপরে দিতে হবে কোন ভিত্তিতে I-130, তারপরে আছে কোনখানে আপনি অ্যাপ্লাই করেছেন। ওই যে রিসিপ্ট নোটিশটা সবচেয়ে নিচে বাম দিকে একটা জায়গা, একটা অ্যাড্রেস আছে, ওইটা দিলেন, যেমন সেই ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার কি মানে SRC মানে টেক্সাস সার্ভিস সেন্টার, এইরকমভাবে ওইগুলো দিয়ে আবার ওই যে যেটা বললাম এন্টার করলে আপনার কতদিন সময় লাগতেছে ইন জেনারেল। দেখবেন যে আপনার ওই সময় পার হয়েছে, এখনো হয় না, এরকম হতেই পারে, কিন্তু ইন জেনারেল কতদিন সময় লাগতেছে। তো এগুলা আপনি নিজে নিজেই বের করতে পারেন। যারা বাংলাদেশ থেকে বেরিয়ে ইন্ডিয়া না, পাকিস্তান না, সুইডেন না, জার্মানি না, আমেরিকা পর্যন্ত চলে আসছেন, তারা কেউ কিছু কম বোঝে না। আপনি একটা লাইনে কাজ করেন, আমি একটা লাইনে কাজ, এই পার্থক্য। ল ইজ কমন সেন্স। তাহলে কি দাঁড়ালো? USCIS.gov আর এটা হচ্ছে visabulletin.gov। এই দুইটা সাইটে আপনারা রেগুলার যাবেন, একটু খোঁজ খবর করুন, দেখবেন এই যে চলে আসছে। আপনি ইভেন গুগলে ভিসা বুলেটিন লিখলেই এপ্রিল 2025 চলে আসছে। আপনি হয়তো জানেন এখন মার্চ, কিন্তু এপ্রিলটাও চলে আসছে। এই যে এখানে আছে, আমি নিয়ে এসছি। তো এইটাতে আমার যেমন অ্যাক্সেস আছে, আপনারও তেমনি অ্যাক্সেস আছে। সুতরাং আপনি কাইন্ডলি এই প্রশ্নগুলো না, মানে আমি যদি অ্যাভয়েড করতে পারি আমার জন্য ভালো হয়, এইটার জন্য আমি উকিল টুকিল হয়ে যাই। আপনারা কাইন্ডলি এইটা একটু জানেন, জানলে আপনি ওই অনুযায়ী প্রশ্ন করতে সুবিধা হবে। এটা আপনারা কাইন্ডলি TVN24-এর একটা দায়িত্ব আছে, ওই দায়িত্ব থেকে এই প্রোগ্রামটা, হ্যাঁ, তো সেই দায়িত্ব অনুযায়ী, এবং আমরা যেহেতু তাদের অ্যাসিস্ট্যান্ট আমরা আসছি, তারা আমি বলবো যে আপনারা এই দুইটা কাজ করেন, অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরেও আজকে সুপ্রিয় দর্শক, আমাদের যদিও সম্মানিত আলোচক অতিথি বলেছেন যে উনি বলবেন না, উনি দুটো সাইটের কথা বলেছেন, সেখানে গেলেই পাওয়া যাবে। এটা সত্যি, একেবারেই সত্যি কথা। কিন্তু আমরা সবাই হয়তো কম্পিউটারে দক্ষ নই। আমার মতো অনেক মানুষই আছেন যারা কম্পিউটারে দক্ষতা অর্জন করতে পারেনি হয়তো ওনার মতো। সুতরাং
তাদের জন্য আমরা একটু বলে দিতে চাই, উনি হয়তো বলবেন না, আমি না হয় বলে দিচ্ছি। আমরা যেটুকুন দেখেছি গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে প্রায় ভিসা বুলেটিন যদি কম্পেয়ার করি একই জায়গায় স্ট্রাক অফ অবস্থায় ছিল, F1, F2A, F2B, F3, F4। সেখান থেকে এই 5টা ক্যাটাগরির মধ্যে 3টা ক্যাটাগরি যথেষ্ট এগিয়েছে। F1 যেটা আগের যদি আমরা দেখি 22শে নভেম্বর 2005 ছিল, সেই ডেটটা কিন্তু 15ই মার্চ 2016 এসেছে, অর্থাৎ প্রায় 4 মাস এগিয়েছে। এবং F2A ওটা আগের মতোই রয়ে গেছে। F2B সেটা প্রায় 2 মাস এগিয়েছে, 22শে মে 2016 ছিল, এটা 22শে জুলাই 2016 হয়েছে। এবং F3 এটা কিন্তু 9 মাস এগিয়েছে, যেটা F3 যেটা বললেন ম্যারিড সানস অ্যান্ড ডটার্স অফ ইউএস সিটিজেন, অর্থাৎ ইউএস সিটিজেনের নাগরিকের ছেলে মেয়ে যারা আছেন, বিবাহিত ছেলে মেয়ে, তাদেরটা 9 মাস এগিয়েছে। জুলাই 1 তারিখে 2010 সাল ছিল, সেটা 1 এপ্রিল 11 সালে এসেছে, অর্থাৎ 9 মাস এগিয়েছে। এবং যেটা বলেছি F4 যেটা আমাদের কাঙ্ক্ষিত ক্যাটাগরি, সেটা খুব এগোয়নি, একেবারে একই অবস্থায় টাকা গত 4 মাস যাবৎ, 5 মাস যাবৎ একই অবস্থায় 1 আগস্ট 2007 পর্যন্তই রয়ে গেছে। এটুকুই মোটামুটি। শুধুমাত্র ডেট ফর ফাইলিং যেটা আছে ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিকেশনের, সেখানে শুধুমাত্র আমরা দেখেছি F2A এইটা 3 মাস এগিয়েছে, 15ই জুলাই 2024 ছিল, সেটা 15ই অক্টোবর 2024 হয়েছে। এবং আর একটা যেটা এগিয়েছে সেটা F4, এইটা কিন্তু 1 মাস এগিয়েছে, 1 মার্চ 8 ছিল, সেটা 1 এপ্রিল 2008 হয়েছে, 1 মাস। এই মোটামুটি কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল, এটার আপডেট আমাদের দেওয়া দরকার ছিল, সেটুকুন আমরা দিয়েছি। আশা করি এতে আপনারা যারা একটু আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা একটু দুর্বল আছি, কম্পিউটার চালাতে পারি না বা ঠিকমতো মোবাইলে চালাতে পারি না, তাদের জন্যই এই ডেটটি মুখে বলে দেওয়া। বাকিগুলো যেটা উনি বললেন ওয়েবসাইটের মাধ্যমে আমরা যেতে পারি, সেখানে যেহেতু আমরা দেখবই। আশা করি এই বিষয়টি তথ্যটা পেয়ে আপনারা কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারছেন। তো এবার আমরা আলোচনা করতে চাই, তার আগে কিছু প্রশ্নও আছে আমাদের এতে ফেসবুকে। একটা প্রশ্ন নিয়ে আমরা টেলিফোনে যাব। ইমরান হোসেন বলছেন যে আমি গত বছর নভেম্বর 14 তারিখে আমেরিকায় আসছি B1 B2 ভিসাতে, এসে সাথে সাথে অ্যাসাইলাম করেছি, আমার ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি পেয়েছি। আমি এখন কোনোভাবে সৌদি আরব ওমরা করতে যেতে পারি ট্রাভেল পাস নিয়ে, দয়া করে জানাবেন, মেহেরবানি হবে। এ ব্যাপারে আপনার মতামত। আপনি আমার সালাম গ্রহণ করুন। আশা করি আপনি ভালো আছেন। প্রশ্নের এবার শর্ট উত্তর এবং লং উত্তর না, আপনি যাবেন না কোথাও। কোথাও যাবেন না, এটাই হলো এক কথায় উত্তর। এটা আপনার জন্য সমস্যা হতে পারে, সুতরাং ইমরান হোসেন এক কথায় উত্তরে আপনার না যাওয়াটা উত্তম। মোহাম্মদ আব্দুল কুদ্দুস ভুঁইয়া তিনি বলছেন অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় EB3 আনস্কিল্ড অ্যাপ্লাই করা কি যাবে? আচ্ছা, আপনার অ্যাপ্লাই করতে বাধা নেই, কিন্তু এটা দিয়ে আপনার গ্রিন কার্ডটা আলটিমেটলি হবে না। কেন হবে না? আপনি অ্যাসাইলাম সিক করে বাই ইটসেলফ কোনো স্ট্যাটাস থাকে না। আপনার যেই তথ্যগুলো আপনি দিলেন, তার আগে বলিনি, আপনি আমার শুভেচ্ছা গ্রহণ করুন। হ্যাঁ, তো বলে তো যেটা বলছিলাম যে আপনি অ্যাসাইলাম সিক করেছেন, সেটা হয়তো ইলিগালি ভিতরে এসে করেছেন, অথবা ভিজিট ভিসায় এসে বা F1 ভিসায় এসে তারপরে করেছেন। তো আপনি যা ফ্যাক্টসটা যা দিলেন, তাতে করে দেখা যাচ্ছে যে আপনার এই মুহূর্তে স্ট্যাটাস নেই। যেমন B2 ভিসা, F1 ভিসা, H1 ভিসা, এই ধরনের যে E2, এ ধরনের বিভিন্ন রকমের যেই নন ইমিগ্রেন্ট ভিসা আছে, ওগুলা নেই। এই অবস্থায় যেহেতু নেই, ফলে আপনার এই যে EB3 যেই ক্যাটাগরি বললেন, এটার প্রথম হচ্ছে লেবার সার্টিফিকেশন করতে হয়, তারপরে ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভ করাতে হয়, তারপরে গিয়ে আপনি এখানে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করবেন। তো এতে করে একটা বেশ খানিকটা সময়ের ব্যাপার, এর মধ্যে এতদিনে ইমপ্লাইড হচ্ছে হ্যাঁ যে আপনার কোনো স্ট্যাটাস নেই। তো এই যে নেই, আর ওই যে ওই দুটা যদি অ্যাপ্রুভ হয়ও, লেবার সার্টিফিকেশন, I-140 ইমিগ্রেন্ট পিটিশন, তারপরে যখন আপনি I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে যাবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে
যে আপনার একটা ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস লাগবে অ্যাট দ্য টাইম অফ ফাইলিং I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেটা আপনার নেই বা থাকবে না। তো ফলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এটা ডিনাইড হবে, গেল। আপনি হয়তো ভাবলেন এইগুলো নিয়ে আমি দেশে চলে যাই, দেশ থেকে আমি কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আসি। আপনি যদি দেশের বাইরে যান, দেয়ার ইজ এভরি চান্স এর মধ্যে আপনি অন্তত 1 বছর ইলিগালি থেকেছেন করে যদি আপনি বাইরে যান তাহলে 10 বছর এখানে ঢুকতে পারবেন না। এই হচ্ছে আপনার সিচুয়েশনটা। ফলে এই যে আপনি লেবার সার্ভিশন করলেন, I-140 ইমিগ্রেন্ট পিটিশন করলেন, এই যে এত কিছু করলেন, এটার জন্য যে কত টাকা পয়সা কতজনের খরচ, কত ইতিহাস শুনি, এগুলো অভাবনীয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এগুলা করে টোরে তারপরে ইউ ব্যাক টু স্কোয়ার ওয়ান, কোনো কিছুই হবে না। মধ্যে দিয়ে আপনার একটা মানে একটা বেশি অবস্থা, কারণ যেই ধরনের কোম্পানিগুলো দিয়ে যেগুলো হয়, দ্যার ইজ এভরি চান্স ইন এডিশন টু নট being able to get the green card, you will get into a fraud charge. ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আর যারা প্রশ্ন, বিশেষ করে মরিয়ম জান্নাত সহ আর অনেকেই যারা কত সময় লাগতে পারে বিভিন্ন প্রশ্ন করেন এবং সেক্ষেত্রে বলেন কত সময় লাগতে পারে, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই এই ধরনের প্রশ্নের উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভবপর নয়, আলোচকের পক্ষেও নয়, এমনকি যারা ইমিগ্রেশনে যারা কাজ করেন যে সমস্ত অফিসাররা তাদের পক্ষেও সম্ভবপর নয়। সুতরাং এটা বলে আমরা একটা বায়বীয় উত্তর আমরা দিতে চাই না, এজন্য দুঃখ প্রকাশ করছি। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি মঞ্জিরা বলতেছি। জি স্যার, আমার একটা ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন আছে। করুন। আমি এবং আমার ভাই, ছোট ভাই, আমার আম্মা আমাদের জন্য অ্যাপ্লাই করছিল আন্ডার 21। জি। তো আমাদের ইন্টারভিউ ডেট দেওয়া হয়, নেক্সট টাইম আমাদের রিস্কেডিউল করা হয়। পরবর্তীতে আমার ইন্টারভিউ ডেট আসে এবং আমার ভিসা হয়ে যায়, আমি চলে আসছি। কিন্তু আমার ভাইয়ের ইমেইলে একটা স্পেলিং এ ভুল হওয়ার কারণে ওর ইমেইলটা আমরা পাইনি। নেক্সটে যখন আমরা ইমেইল ঠিক করে দিচ্ছি তখন ওরা অ্যাপ্রুভ করছে এবং ডিসেম্বরের 23 অ্যাপ্রুভ করছে, বলছে রিস্কেডিউলের ডেট নিতে, যেটা আমরা এখন আর পাচ্ছি না। এখন আমাদের করণীয় কি, যদি একটু কাইন্ডলি বলতেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিজান, ধন্যবাদ। আমার সালাম গ্রহণ করুন। আর আপনারা যেভাবে করে কমিউনিকেশন করছিলেন ওদের সাথে, এবং যার ফলে কিছু উত্তর এসছে এবং তারপর আপনারা কারেক্ট করেছেন, তারপরে নতুন ডেটা আসতেছে। সুতরাং ওভাবে করে আপনারা জাস্ট চেষ্টা করে যান, এর বাইরে অন্য কিছু এখানে করার প্রয়োজন নেই। আপনাদের অবস্থাটা যা বলছেন যে যেহেতু তারা যোগাযোগের উত্তর দিচ্ছে, সুতরাং অবস্থা খুব খারাপ কিছু না। সরি যে এরকম ভুল হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে ভবিষ্যৎ হয়তো ঠিক হয়ে যাবে। আপনারা যেহেতু প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন, তাদেরকে ইমেল করতেছেন, যোগাযোগ করছেন, তারা উত্তর দিচ্ছে, ওটা ঠিক করা হয়েছে। সুতরাং আমি আশার আলো দেখতে পাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মর্জিনা আপনার টেলিফোনের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। খুব একটা চিন্তার কারণে, যেহেতু তাদের বিবেচনার মধ্যে আছে বিষয়টি নিয়ে, সুতরাং একটু সময় যেতে দিন, হয়তো সব ঠিক হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আচ্ছা, আমি কল করছিলাম, আমার নাম হাসনা জাহান। জি। আমি কল করছি, আমার আম্মু গত মাসের মে মাসের 29 তারিখে বাংলাদেশ থেকে আসছে, আমার আব্বু আর আম্মু। তাদের গ্রিন কার্ড আসছে, কিন্তু আমার আম্মুর গ্রিন কার্ডের সবকিছু ওকে ছিল, শুধু পিকচারটা রং ছিল, অন্য মানুষের পিকচার। এখন আমি পরে অ্যাপ্লাই করছি আবার নতুন গ্রিন কার্ডের জন্য, ফিঙ্গারপ্রিন্টও আমার আম্মু দিতে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কিছু রেসপন্স পাইনি। আর আমার আম্মু একটু দেশে যাইতে চাইতেছে, তাহলে এই সময় এই সিচুয়েশনে কি যাওয়া ঠিক হবে কিনা একটু জানতে চাইছিলাম, কাইন্ডলি যদি বলতেন। অনেক ধন্যবাদ হাসনা জাহান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মিজান, আমার শুভেচ্ছা গ্রহণ করুন, এবং আপনি খুব সম্ভব I-90 এই ফর্মটা ফিল আউট করে পাঠিয়েছেন, এবং ফিঙ্গারপ্রিন্টও যেহেতু হয়েছে, তা আশা করি সব কিছু ঠিকমতো চলছে। এর মধ্যে না, এর মধ্যে কোনো বাইরে যাওয়া ঠিক হবে না। কোনো মানে এগুলা শেষ করুক, শেষ করে তারপরে একবারে বাইরে যাবেন, এর মধ্যে বাইরে যাবেন না। অনেক ধন্যবাদ হাসনা জাহান। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার আসসালাম। নাম মোহাম্মদ এহসান। জি আমি এই মাসের শেষের দিকে বাংলাদেশে যেতে যাচ্ছি। আমার আমেরিকান গ্রিন কার্ড আছে, আমি আমার মায়ের মাধ্যমে পাইছিলাম F2B ক্যাটাগরিতে। এখন আমি যদি এই মাসের শেষের দিকে দেশে যাই, আমার কি কোনো প্রবলেম হবে? কারণ সামনে তো ট্রাম্প একটা ট্রাভেল ব্যানের কথা বলতেছিল। এখন এর মধ্যে কি বাংলাদেশ থাকতে পারে, বা আমি যদি রিটার্ন করার সময় আমার কি কোনো সমস্যা হতে পারে? আমার এই জিনিসটা জানার জন্য একটু কল দিচ্ছিলাম। অনেক ধন্যবাদ জনাব এহসান। এই ধরনের একটা মানে ফোন কল এসেছিল আপনার এখানে আসার আগে। শুধু উনি না, এরকমের বহু মানুষই এখন একটু ভীত সন্ত্রস্ত। উনি সেনাবাহিনীতে চাকরি করতেন, রিটায়ার্ড সিনিয়র অফিসার। ওনার একটা ছেলে নিজে এখানে অ্যাটর্নি, হ্যাঁ, উনি জাতিসংঘে কাজ করেন। উনিও ভয় পাচ্ছেন, উনি ওমরা করতে যাবেন কি যাবেন না। হ্যাঁ, এক হচ্ছে আমি নাকি কোথায় কিছু একটা অন্য কোনো টিভি আউটলেট হয়তো কিছু বলেছি, সেটার উনি ব্যাখ্যা চাচ্ছেন। মোট কথা হচ্ছে যে একটা ভয় কাজ করছে, এটা আমি মানে মানে রেকগনাইজ করছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইভেন রিসেন্টলি এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কলম্বিয়া ইউনিভার্সিটিতে এক ছাত্র পড়াশোনা করে এবং সে ওই যখন যুদ্ধ হচ্ছিল ইসের সাথে, মানে প্যালেস্টাইনের মানে গাজাতে যে যুদ্ধ হচ্ছে, তো সেখানে উনি মানে প্যালেস্টাইনের পক্ষে বা ফ্রি স্পিচের এই আন্ডারে মানে যে কর্মসূচিতে অংশ নিয়েছেন, মানে বিভিন্ন রকমের উনি যা ফ্রি স্পিচ দিয়েছেন এবং ওনার বক্তব্য উনি করেছেন, সেটা রাইট কি রং মানে মানে মোট কথা হচ্ছে যে কিছুতে ইনভলভ ছিলেন। এবং ওনার স্পাউস ইউএস সিটিজেন, ওনার নিজের গ্রিন কার্ড আছে, ওনার স্পাউস এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। এমন অবস্থাতে এই 2-3 দিন আগে যেটা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, আইস ওনাকে অ্যারেস্ট করেছে। এবং প্রথমে এলিজাবেথ ডিটেনশন সেন্টারে বলা হয়েছিল যে এখানে আছে, পরে গিয়ে দেখা গেল যে তাকে লুজিয়ানাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ওয়াইফ গিয়ে যে তার সাথে দেখা করবে, মানে খুঁজেও পাচ্ছে না যে কোথায় ছিল। যাই হোক, এইগুলো একটা অবস্থা। তো মোট কথা হচ্ছে যে এগুলা রাইট কি রং ওটাতে না গিয়ে আমি যেটা বলতে চাই, এটা কি লিগাল কিনা, তারা এটা পারে কিনা, দ্য আনসার ইজ ইয়েস। সুতরাং ওই যে উনি যে কথাটা বললেন, ভয় আছে কিনা সেটা সত্যি, কিন্তু ঘটনাটা বিশেষ করে যে ঘটনাটা প্রথম যেটা আমি বলতে চাই, যারাই মানে সিটিজেন না হয়ে যদি গ্রিন কার্ডও থাকে আর বা এমনি মানে অন্য কোনোভাবে ওই লিগাল থাকে, মানে ওনার গ্রিন কার্ড থাকলেও যদি এমন কোনো অপরাধের সাথে উনি জড়িত হয়ে যান যেখানে 1 বছর বা তার বেশি সাজা হতে পারে, অ্যাকচুয়ালি হয় নাই কিন্তু হতে পারে, তাহলেই ওনাকে ডিপোর্টেশন প্রসিডিংসে নিয়ে যাওয়া যায়। এই কথাটা বলার এই কারণে, আপনি যতবার এই দেশ থেকে বাইরে গিয়ে ভেতরে আসেন, আপনার যদি গ্রিন কার্ডও থাকে, ইটস এ নিউ অ্যাডমিশন, নতুন করে আপনি গ্রিন কার্ড পাচ্ছেন। তো তখন যদি আপনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে ওখানে একটা সামারি অ্যাডজুডিকেশন হতে পারে। হ্যাঁ, অন্তত আপনাকে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাওয়া হবে, আরেকটা রুমে নিয়ে যাওয়া হবে। সেখানে যদি মানে মোট কথা হচ্ছে যেন আপনার সমস্যা হবে, সাথে সাথেও পাঠিয়ে দেওয়া হতে পারে। হ্যাঁ, আপনি যদি নিজে থেকে চলে যান তাহলে তো হলোই, আপনার যদি জীবনের ভয় থাকে সেটা অন্য কথা, আপনাকে ওটা ডিটেনশনে নিয়ে যাবে। মোট কথা হচ্ছে যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদের সমস্যা হবে, এলো কথা। তো আমরা যদি ধরে নেই ওনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নাই, সেক্ষেত্রে কি উনি যেতে পারবেন কি? বিউটিফুল। এটা উনি বলছেন যে বিভিন্ন দেশকে স্যাংশন দিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ। এখানে আরো দুটা কথা আছে, মানে এখন যেহেতু আমাকে সুযোগ দিলেন তাহলে আমি বলি যে জিনিসটা এই কলম্বিয়ার স্টুডেন্টের যেটা হলো, তার এরকম কিছু নাই, কিন্তু কি ব্যাপার, উনি ওই মানে ক্রিমিনাল ওইভাবে ব্যাকগ্রাউন্ড নাই ওইভাবে বললে, কিন্তু ওনার যেটা ওই যে যেহেতু উনি প্যালেস্টাইনের পক্ষে বলেছেন, আর মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব বলতেছে এটা এন্টি হামাস, প্যালেস্টাইনের পক্ষে বললো, এটা ধরে নেওয়া হচ্ছে যে এন্টি হামাস। তো যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে উনি যখন গ্রিন কার্ড হলো তখন একটা ডিসিশন হয়েছে যে ওনার গ্রিন কার্ড দেওয়া হবে, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্রুভ করা হয়েছে। ওইটা যদি ডিনাইড হতো, তার 30 দিনের মধ্যে উনি একটা মোশন টু রিওপেন, মোশন টু রিকনসিডার এগুলো করতে পারতেন। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে এ ধরনের কোনো টাইম ফ্রেম নেই, তারা যে কোনো সময় যে কোনো ডিসিশনের মোশন টু রিওপেন করতে পারেন। যেই জিনিসটা এখানে হয়েছে,
ওই আইস যেটা করেছে, মোশন টু রিওপেন করেছে ওনার গ্রিন কার্ডের, সে যত বছর আগে হয়ে থাকুক না কেন, করে তারা আবার এটা অ্যাডজুডিকেট করছে। কি ব্যাপার? সে আমেরিকার ফরেন পলিসি বা আমেরিকার যে ন্যাশনাল সেফটির এগেনস্টে কথা বলেছে, সিকিউরিটি সেফটির এগেনস্টে কথা বলেছে, হ্যাঁ, তাদের পক্ষে বলে বিপক্ষে বলেছে, ওইটার পয়েন্ট অফ ভিউ থেকে, ডিসক্রিশনারি পয়েন্ট অফ ভিউ থেকে তার 485 ডিনাই করে দেওয়া যায়। সুবিধাটা হচ্ছে গ্রিন কার্ড থাকে, এটা আলটিমেটলি ডিপোর্টেশন করতে হলে ইমিগ্রেশন কোর্টের জাজের রায় লাগবে, যেটার হয়তো প্রসেসে আছে এখন, কিন্তু কথাটা হচ্ছে যে তারা এটা পারে। তো সুতরাং যদিও ওনার ক্রিমিনাল রেকর্ড নাই, কিন্তু যদি উনার এরকম কিছু বেরোয় যে উনি এন্টি হামাস, হ্যাঁ, এখন উনি হয়তো বলেছেন প্যালেস্টাইনের পক্ষে, স্বাধীনতার পক্ষে, কিন্তু এটা আমেরিকা ধরে নিল এইভাবে করে, এই যদি হয় তখন তারা এটা ইচ্ছা করলে তারা পারে, যেটা এই লোকের ক্ষেত্রে করলো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মানে আপনি বলতে কি বলছেন, ট্রাভেল ব্যান, যেটা এখনো আসেনি কিন্তু এরকম কথাবার্তা হচ্ছে, এবং সেটাও প্রথম যেই লিস্টটা আমি দেখলাম, যেটা আসেনি কিন্তু একটা লিস্ট আছে, সম্ভাব্য তালিকা আছে, তার মধ্যে বাংলাদেশ নাই, কিন্তু যদি এর মধ্যে চলে আসে আমি অবাক হব না। আচ্ছা, আর যারা গ্রিন কার্ড আছে, ক্রিমিনাল রেকর্ডও নাই, এটাও নাই, সেটাও নাই, কিচ্ছু নাই, কিন্তু যাদের গ্রিন কার্ডটা হচ্ছে, উনি অবশ্যই এটার ক্যাটাগরিতে পড়েন না, অ্যাসাইলাম ভিত্তিক, দে আর নট গোয়িং এনিওয়্যার until they become a citizen. যে আমাদের সময় কম, কথা হচ্ছে যে উনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, তবে যেহেতু একটু উত্তাল মুহূর্ত, সেই মুহূর্তে খুব বেশি প্রয়োজন না হলে বোধহয় দেশ ত্যাগ না করাই ভালো, যেটা আপনার পরামর্শ দিতে চাচ্ছেন। আলমাস খান সোহান, আপনি কি লিখছেন? আমরা কিচ্ছুই বুঝতে পারছি না আপনার লেখাটা। আর মোহাম্মদ আলম, আপনার এই প্রশ্নটির উত্তর আমরা আগেই বলেছি যে কত সময় লাগতে পারে, এই উত্তর আমরা দিতে পারবো না। বিনয়ের সাথে আমরা এটাকে আপনার এই প্রশ্নের জবাবটি দিতে হচ্ছে। তো আমরা একটু আবার টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি পুষ্পিতা নিউ জার্সি থেকে বলছি। জি, আমার দুটো প্রশ্ন। প্রথমত, এখন তো ট্রাম্প প্রশাসন, তো গ্রিন কার্ড দিয়ে আমেরিকার বাইরে বাংলাদেশে কতদিন থাকা যায়? আর দ্বিতীয় হচ্ছে গিয়ে, আমার ভাই গ্রিন কার্ড হোল্ডার, ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিল 2022-তে, তো নভেম্বরে ও কো-স্পন্সর থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স এভরিথিং দিয়ে দিয়েছে। 3 মাস পর আমাদের একটা ইমেল আসছে যে তোমাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট মিসিং। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা দেওয়ার পর আরেকটা মেসেজ আসে যে ডকুমেন্ট কোয়ালিফাইড। এইটার অর্থ কি? আর এরপরও কি আমাদের কাছে আরো কোনো কাগজপত্র চাবে স্পন্সরশিপের জন্য বা কোনো মিসিং এর জন্য, না ইন্টারভিউ ডেট দিবে এরপর? এটাই আমরা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি। গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় তারা এডিশনাল ডকুমেন্টস চাইতেই পারেন, এডিশনাল এক্সপ্রেশন চাইতেই পারেন। তো নর্মালি ধরে নেওয়া হয়, ওই যেই কথাটা আপনি টার্মটা ইউজ করলেন, এটা সংক্ষেপে DQ বলে, মিনিং আপনাদের সমস্ত ডকুমেন্ট যা দিয়েছেন আপনারা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, এখন শুধু ইন্টারভিউ ডেটটা আসবে। কিন্তু যদি আবার কোনো কিছু আসে, অবাক হওয়ার কিছু নেই, ওটা আবার দিয়ে দিবেন, এই হচ্ছে কথাটা। আর এটা ভালো অবস্থা যে মানে সমস্ত এই যে অপেক্ষাগুলো শেষ হয়ে আপনাদের পক্ষ থেকে যেগুলো করার ছিল, আপনার ভাইয়ের যেগুলো করার ছিল, হ্যাঁ, উনি সেটা সব করেছেন। হ্যাঁ, ওনার শ্বশুরবাড়ির মানুষজন যারা আছেন ওনাদের খুশি হওয়া উচিত, জামাইবাবু যা যা করার, কারণ এটা একটা ভয় থাকে যে জামাইবাবু কিছু করলো না, কবে মেয়েকে নিয়ে যাবে ইত্যাদি, এগুলো সব ওনার দিক থেকে যা করার উনি এটা আলহামদুলিল্লাহ সব করেছেন। দ্বিতীয় আর প্রথম প্রশ্নটা হচ্ছে কয় মাস থাকা যায়। এইটা যুগ যুগ ধরেই যে আইন ছিল, আমি সেটা আগে বলবো। সেটা হচ্ছে আপনি 6 মাসের বেশি, হ্যাঁ, মানে 1 বছরের বেশি যদি পারমিশন ছাড়া থাকেন, আপনার গ্রিন কার্ড নাই, এ হলো কথা। আর যদি 6 মাস একটা লাইন আমি টানতে চাই, সেটা হচ্ছে যদি 6 মাসের কম সময় আপনি বাইরে থেকে আপনি ফিরে আসেন, এবং তারা যদি দেখে যে একটা ট্রেন্ড আপনার ওই কোনো রকমের 6 মাস মানে হচ্ছে সেরকম সময় আপনি চলে আসতেছেন, তারা ইচ্ছে করলে
আপনাকে এয়ারপোর্টে মানে পোর্ট অফ এন্ট্রিতে আটকাতে পারে যে আপনার এইখানে পার্মানেন্টলি থাকার ইচ্ছা নাই। হ্যাঁ, তো ইচ্ছা করলে তারা করতে পারে, কিন্তু তখন দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দেম, মানে গভর্নমেন্টের উপরে, টু প্রুভ যে আপনার এই আমেরিকাতে পার্মানেন্টলি থাকার ইচ্ছা নাই। যার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে তারা এইগুলাতে বেশি মাথা কামায় না। হ্যাঁ, আনলেস ইট ইজ রিয়েলি এভিডেন্ট যে আপনি এখানে থাকবেন না ইত্যাদি। যদি 6 মাসের বেশি আপনি বাইরে থেকে পোর্ট অফ এন্ট্রিতে আসেন, তাহলে তারা দায় দায়িত্বটা হচ্ছে আপনার উপর একটু প্রুভ আপনি এই দেশেই পার্মানেন্টলি থাকতে চান। সুতরাং আমি বলবো অ্যাট দ্য মিনিমাম 6 মাসের বেশি বাইরে থাকা যাবে না। আর যারা অ্যাসাইলাম ভিত্তিক আমরা সংক্ষেপে শুধু ওনার যেটুকুন প্রশ্ন সেটুকু উত্তর দিই, কারণ আমাদের হাতে সময় কম। তার মানে সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আপনার গ্রিন কার্ড নিয়ে 6 মাস পর্যন্ত থাকতে পারবেন, তার বেশি থাকলে হয়তো অনুমতি নিয়ে যদি যান তাহলে 2 বছর পর্যন্ত থাকতে পারবেন। আরও নানান কিছু আছে, সেই বিষয়গুলো মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতির অবস্থা বিবেচনায় রেখে সিদ্ধান্তটা আপনারাই নেবেন। আমরা আরও টেলিফোন আছে একটু নেব, তবে আমাদের মূল আলোচনার যে বিষয়টা, যে ডিপোর্টেশন অর্ডার যাদের বিরুদ্ধে আছে আইস মোকাবেলায় তাদের কী করণীয় আছে সংক্ষেপে যদি একটু বলেন। যাদেরই রিমুভাল অর্ডার আছে, ডিপোর্টেশন অর্ডার আছে, এক্সক্লুশন অর্ডার আছে, তাদের উচিত কোনো না কোনোভাবে বিভিন্নভাবে পারা যায় সেটা হচ্ছে আপনারা মোশন টু রিওপেন করেন। মোশন টু রিওপেন যখন করবেন, ওই 1-এর ভিতরে 2 সেখানে স্টে অফ রিমুভালেরও একটা রিকোয়েস্ট করা যায়, যদি এটা অটোমেটিক না। হ্যাঁ, তো এটা করে আপনার যদি কোনো একটা কেস পেন্ডিং থাকে তাহলে আপনার অন্তত ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা এরকম আছে। তো এই হচ্ছে কথা, এবং আমি রেগুলার লোকজন নিয়ে যাই ওই রিপোর্ট করাতে। তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তাদের কাছে তার পাসপোর্টও আছে, পাঠিয়ে দিতে পারি, কিন্তু আমি ওই মোশন টোশন করে তাদেরকে ঠেকায় রাখছি। এরকম গেল। তো আপনারা ওইটা একটা বড় জিনিস। আর কি ধরনের বিষয়ে মোশন করবেন, হ্যাঁ, সেটা একটা ব্যাপার। একটা থাকতে পারে যে সে আপনার একটা বাচ্চা 21 বছর হয়ে গেছে, উনি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কি আপনার স্পাউস অ্যাপ্লাই করতে পারেন। ইমিডিয়েট রিলেটিভ যে সমস্ত কেসগুলো আছে, যদি আপনি এটা কোয়ালিফাই করেন এবং I-130 ইমিগ্রেন্ট পিটিশন অলরেডি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি সেটা দিয়ে আপনি ওই কোর্টে বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসে আপনি মোশন টু রিওপেন করতে পারেন। যদি আপনার দেশে যেতে ভয় থাকে, বাংলাদেশে বর্তমানে একটা সুন্দর মানে ফেভারেবল, সরি আমি সুন্দর কথাটা আই টেক ইট ব্যাক, হ্যাঁ, একটা ফেভারেবল সিচুয়েশন কাজ করছে যে গত অগস্ট মাসে, হ্যাঁ, যে একটা চেঞ্জ অফ কান্ট্রি কন্ডিশন হয়েছে, ওটার ভিত্তিতে আপনি যদিও আগে মোশন টু রিওপেন করেছেন, যদিও আপনার 3 মাস চলে গেছে লাস্ট অর্ডারের, আপনি ইচ্ছা করলে বেসড অন কান্ট্রি কন্ডিশন সিচুয়েশন, আপনি বেসড অন আপনার এই যে প্রোটেকশনের জন্য যে দেশে গেলে আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার প্রসিকিউশন আছে, ওটা দেখিয়ে আপনি মোশন টু রিওপেন করতে পারেন। সেইটা আপনাকে একটা ব্যাকিং দিবে, ইটস এ ডিফেন্স, হ্যাঁ, টু ডিপোর্টেশন। তো তারা যদি আসে আপনি দেখাতে পারবেন আপনার এরকম একটা জিনিস পেন্ডিং আছে। ধন্যবাদ। তো এক্ষেত্রে ছোট্ট একটু প্রশ্ন, যে কারো যদি ডিপোর্টেশন আদেশ হয়ে যায় তাহলে পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কি? অফকোর্স, হ্যাঁ, মানে যেই মুহূর্তে অর্ডারটা হলো ইমিগ্রেশন কোর্টে, সাথে সাথে আপনি উইদিন 30 days আপনি বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসে আপনি আপিল করতে পারেন। সেটাও যখন শেষ হয়ে যায় তারও 30 দিনের মধ্যে আপনি ইচ্ছা করলে 11টা সার্কিট ফেডারেল আপিলস কোর্ট আছে, সার্কিট কোর্ট বলে, ওগুলাতে আপনি মানে আপিল সাম সর্ট অফ আপিল করতে পারেন। সেটাও না হলে আরও ব্যবস্থা আছে। মোট কথা হচ্ছে আপনি ইচ্ছা করলে বিভিন্ন আপিল প্রসেস আছে, আপনি এগুলো করে ওইটার যদি রিসিপ্টটা থাকে ওইটাও আপনার একটা ডিফেন্স হিসেবে কাজ করবে। অনেক ধন্যবাদ। আমাদের কয়েকজন দর্শক বোধহয় অপেক্ষা করছেন, একটু ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। সালাম আলাইকুম রানা ভাই, আমি মিজান সাহেবের সাথে একটু কথা বলতে চাইছিলাম। জি, আমার প্রশ্ন হইল, আমি 2011 সালে আমি আমার ভাই বন্ধুদের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু মিজান সাহেব আলাপ করছিলাম যে আমি এটা এখনো অ্যাপ্রুভালটা পাই নাই, আমি কি করবো? উনি বলতে সিটি দেওয়ার জন্য, কিন্তু সিটি করে উত্তর দেয় নাই আমাকে। জি, এটাই প্রশ্ন, কি করণীয়? জি, 2011 সালে যদি প্রথম আপনি অ্যাপ্লিকেশনটা করে থাকেন, এটা এখনো USCIS এর এখানে পেন্ডিং আছে। হ্যাঁ,
হয় অ্যাপ্রুভাল হয়ে গেছে বা পেন্ডিং আছে, কিন্তু তাতেও কোনো লাভ নেই। মানে ওইটা 2008-এ হ্যাঁ যারা পিটিশন করেছিলেন তাদেরটা এখন মানে প্রথম লেভেলের অ্যাপ্রুভাল মানে কারেন্ট আছে। যখন আপনি ওই 325 টাকা 120 টাকা এগুলো দিয়ে প্রসেসটা শুরু করতে পারবেন NVC-তে, ন্যাশনাল ভিসা সেন্টারে। তো আপনারটা যেহেতু 2011 সাল, এখনও আরও 3-4 বছর বাকি আছে, যখন আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আর কি, যে কী ব্যাপার, কেন হচ্ছে না, এখনও আপনার সময়টা আছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম, আসসালামু আলাইকুম, আমার নাম সায়েদ। 2023-এ আমার ছোট ভাই বর্ডার দিয়ে ইউএসএতে আসে। তো তার এই বছর মাস্টার হিয়ারিং ছিল, বাট ওইটা ক্যান্সেল হয়ে যায়। তো কেস এখন পেন্ডিং এ আছে। তো ফেব্রুয়ারি 25 তারিখ আমার ভাইয়ের বিয়ে হয় ইউএস সিটিজেন একটা মেয়ের সাথে। মেয়েটা হচ্ছে আমাদের কাজিন। তো এখন সেক্ষেত্রে তার কি প্রসেসে যাওয়াটা সবচেয়ে বেটার হবে? I-30 ফর্মটা এখন ফিল আপ করতে হবে না পরে ফিল আপ করাটা বেটার হবে? এই আপনার এটাই প্রশ্ন অ্যাটর্নি মীর মিজান। একটা কথা আগেই বলে নেওয়া প্রয়োজন যে যেহেতু উনি বর্ডার ক্রস করে এসছেন, লিগাল এন্ট্রি নাই, আলটিমেটলি উনি এখান থেকে গ্রিন কার্ডটা করতে পারবেন না, নর্মাল যা রুল আছে আর কি। তারপরেও যদি কোনো চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হয়, যেটা আমি এখানে উঠাতে চাচ্ছি না, আপনি একটু কারোর সাথে কথা বলে ভালো হবে, সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি উনি এটা পারবে না। কিন্তু তাই বলে ওখানেই কথা শেষ নয়। হ্যাঁ, ওনার উচিত হবে, যদি ওনাদের সত্যিই ভালোবাসার ভিত্তিতে বিয়েটা করে থাকেন, হ্যাঁ, ওনারা কালকেই I-130 ইমিগ্রেন্ট পিটিশন ফাইল করে দিবে। ওটা যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনার কোর্টের সাথে কোঅর্ডিনেট করে জিনিসটা ওখানে শেষ করে উনি দরকার বলে ভলান্টিয়ার ডিপার্চার নিয়ে, হ্যাঁ, আর তার আগে যেটা করতে হবে I-601A, উনি যেখানে ইলিগাল ছিলেন সেটার একটা ওয়েভার লাগবে। তো ওটা করে তারপরে কোর্টের পারমিশন নিয়ে তারপরে দেশে গিয়ে, মানে এর মধ্যে উনি কনসুলার প্রসেসিং করবেন, তারপরে ইন্টারভিউটা আসলে উনি দেশে গিয়ে ইন্টারভিউ দিয়ে গ্রিন কার্ড নিয়ে এখানে মানে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে এখানে আসবেন গ্রিন কার্ড নিয়ে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনিও ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। প্রচুর দর্শকের টেলিফোনে উত্তর দিয়েছেন এবং অনেকগুলো প্রশ্ন এখনও ফেসবুকে রয়ে গেছে, সময় অভাবে উত্তর দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, এবং আপনার এই অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আমরা সত্যি ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরি ইন্টারভিউর যে তারিখ এগিয়েছে অ্যাজ পার ভিসা বুলেটিন, সে কতটুকু এগিয়েছে সেটুকু আমরা বলেছি, এবং এই মুহূর্তে আইএসের যে তৎপরতা চলছে বিভিন্নভাবে, সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি তার সংক্ষিপ্ত কিছুটা হলেও আমরা আলোচনা করতে পেরেছি। আশা করি আপনাদের অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।